সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রযোজিত বিজনেস টক সিজন 2 এপিসোড 3। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে আছে, আর এই পাশে থাকার প্রয়াসে করোনাকালীন দুঃসময়ে নিয়মিত আয়োজন করা হয় বিবিসিসিআই বিজনেস টক প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা সমাজের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রফেশনালদের নিয়ে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। সাথে অতিথি হয়ে আছেন দুজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, জনাব মুজাহিদ খান, বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যান্ড কোচ, এবং মিজানুর রহমান মিজান, ডিরেক্টর আদনান সাইড লিমিটেড, জার্নালিস্ট অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আর আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনারা চাইলে আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইমিগ্রেন্ট চ্যানেল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ মনে হলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমি আর কালক্ষেপণ না করে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিদ্বয়ক মুজাহিদ খান এবং মিজানুর রহমান মিজান আপনাদের। আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। আমরা মিজানুর রহমান মিজানকে হারিয়ে ফেলেছি অল্প সময়ের জন্য। আমার বিশ্বাস তিনি আমার সাথে ছিলেন, তিনি ফিরে আসবেন একটু সময়ের মধ্যে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল সদস্য এবং বোর্ড অব ডিরেক্টরদের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময়ের জন্য। আশা করি আপনি ভালো আছেন। এই করোনাকালীন সময়ে আমরা জানি আপনারা স্পেশালি নর্থ ওয়েস্ট রিজিয়ন বেশি হার্ড হিটেড, এবং আপনারা টিয়ার 3-র মধ্যে ছিলেন এবং পরবর্তীতেও আসবেন। এটা সত্যিকার অর্থেই দুঃখজনক। তারপরও আপনাদের এই দুঃসময়ে আমাদের পাশে আছেন এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আপনাদের সাথে আছেন। জনাব মিজানুর রহমান মিজান আমাদের সাথে জয়েন করেছেন, আমি তাকে একটু গ্রহণ করে নিচ্ছি। স্বাগত আপনাকেও আমাদের অনুষ্ঠানে। আপনারা জানেন যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সবসময় পাশে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি রয়েছে, এবং আপনারা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন। আমরা এই করোনাকালীন দুঃসময়ে যে বিষয়টি নির্ধারণ করেছি আজকের আলোচনার জন্য, সেই বিষয়টি হচ্ছে, আপনারা আগেই জেনেছেন যে আমরা আলোচনা করছি বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশনের উপরে। আর আমরা চেষ্টা করব আমাদের কমিউনিটি বিজনেস নিয়ে যেসব বিজনেসগুলো রয়েছে তাদের বিজনেস ডেভেলপমেন্ট, ইনিশিয়াল ডেভেলপমেন্ট ছাড়াও ফার্দার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে আমরা কথা বলবো। আর এই কথা বলবার জন্য আমরা প্রথমেই আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্ন যে আসলে বিজনেস ডেভেলপমেন্ট শুধুই নয়, শুধু হচ্ছে যে আমরা যদি বলি যে ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদের কমিউনিটি বিজনেসের জন্য কেন গুরুত্বপূর্ণ। মুজাহিদ খান, আপনি এই বিষয়ে সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি আমি জানি। I'm not. There's many people out there who are very knowledgeable on the subject of digital transformation, and of course, thank you, Arifin Bhai and British Bangladesh Chamber of Commerce for giving us the opportunity to share some ideas and thoughts here. And the opinions are my opinions, so I shall try and share them. As I've said before, there are many people in our community who have an exceptional grasp of business development and digital transformation. And I hope one day you will be able to attract some of those incredibly knowledgeable and talented people on your show. However, we are here today to discuss business development and digital transformation. Of course, digital transformation is a process that all businesses need to adopt. And in this
period of the pandemic, it is incredibly much more essential now that businesses adopt digital transformation and adapt and embrace all things that are digital. And so what I mean by digital transformation is that what we need to consider as a business is to look at how to integrate anything and everything that it consists of digitalization of a particular business. As you note from the pandemic, a lot of the businesses who are actually seeing a growth in their sales, whether it be product sales or service sales, are the people who invested heavily in digitizing their business. And not just, I don't mean just having a website, because everyone has a website, but the website is just there as a static brochure. If the website doesn't do anything, if it isn't an e-commerce site, if it isn't integrated with, for example, your social platforms, if you don't have blogs, if you don't write articles, if you don't have original web content, if you don't have videos, if you don't have e-newsletters, if you don't do, there's many things that need to be done. It's a specialized area, which is potentially is very difficult for many businesses. However, it's like anything else. Our entrepreneurs are geniuses, because if they weren't geniuses, they wouldn't be successful. So we need to acknowledge that many of our entrepreneurs, many of our business people in our community have a genius gene inside them, which allows them to become very successful business people. From a standing point in a 100-meter sprint, they do it really well. So they have that cleverness about being a businessman. So digital transformation is very simple as well in that context, but it requires, for the individual to have the will to acknowledge that there is a need for digital transformation. Once they've got their intention correct and they understand that digitalization can save them a lot of money, but also increase the marketplace, whether it be a marketplace within a city or a country or worldwide, depending on what their goal and vision is in relation to their product or service that they want to promote. As you can see, the best example of digital transformation is Amazon. Amazon, as you know, is Jeff Bezos, the guy who started Amazon, started in a little room with a computer and a desk and a chair, just like many people who start a business. But why is it the number one in the world? Why is the richest man in the world? It's because he understood that there was a process that he needed to implement. He doesn't have any single product. Jeff Bezos of Amazon, onar kono nijer kono product nai. So how is he the richest man in the world? She kono invention o kore nai. Tar kono ekta Apollo nai. So this guy is a genius when it comes to adopting and implementing digitization and then helping everybody else to do business through his digital platform. So, sorry, over to ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো। এর আগে আমি একটু জনাব মিজানুর রহমান মিজান, যিনি ব্যবসায়ের সাথে জড়িত এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত আমি জানি, প্লাস তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। আপনার কাছে যে প্রশ্নটা হলো যে, প্রথমত আমি আপনার মুজাহিদ খান আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাচ্ছি যে আমাদের স্যালুট ওইসব জিনিয়াস বিজনেস পার্সোনালিটিদের এবং এন্টারপ্রেনারদের যারা আমাদের কমিউনিটি সত্যি গর্বের সাথে অনেকদিন যাবত বিজনেস করে আসছেন এবং সাকসেসফুলি বিজনেস করে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে, আমরা জানি যে আমাদের কমিউনিটির ক্ষেত্রে স্পেশালি হসপিটালিটি ইন্ডাস্ট্রি সাথে যারা জড়িত তারা এই ক্ষেত্রে পিছিয়ে আছে কিনা, পিছিয়ে থাকলে কোন লেভেলে আছে, এবং মিজানুর রহমান মিজান আপনি নিজেও বিজনেস এন্টারপ্রেনার, আপনার এবং আপনার পারিপার্শ্বিকতা বিবেচনা করে যদি সেই বিষয়টি আমাদের সাথে তুলে ধরেন এবং কেন গুরুত্বপূর্ণ আপনি মনে করেন। ধন্যবাদ আরিফিন ভাই, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিবিসিসিআই এর পক্ষ থেকে এই ধরনের সময় উপযোগী একটি অনুষ্ঠান করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দেখেন যে বর্তমান যে বিজনেস, এটা বিশ্বের প্রতিটি বিজনেস কিন্তু কম্পিটিশন রয়েছে, বিশেষ করে হসপিটালিটি সেক্টর বলেন, যে কোনো সেক্টর রয়েছে। কিন্তু আমরা মূলত পিছিয়ে থাকার কয়েকটি বেশ কারণ রয়েছে। ইতিমধ্যে মুজাহিদ খান ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা তিনি বিস্তারিতভাবে বলেছেন, যেহেতু উনি এটার সাথে কাজ করছেন।
কিন্তু আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে এটা বলবো যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ নলেজ। আমাদের ল্যাক অফ নলেজ এবং আমাদের এই কেটারিং হসপিটালিটি সেক্টরে পর্যাপ্ত ট্রেনিং এর অভাব রয়েছে। যদিও বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, কিন্তু আপনি দেখেন এইসব সংগঠনের যেসব দায়িত্ব রুল প্লে করা উচিত কিন্তু তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা বলবো যে দেখেন আমাদের কমিউনিটি থেকে যারা আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে মাইগ্রেন্ট হয়ে যারা এই দেশে এসেছেন, কেটারিং সেক্টরকে যারা সমৃদ্ধ করেছেন, প্রায় 12,500 মতো রেস্টুরেন্ট এবং টেকওয়ে এই দেশে রয়েছে। আমরা কয়েক বিলিয়ন পাউন্ড কন্ট্রিবিউশন করতেছি, কিন্তু আমাদের কিন্তু কোনো গাইডলাইন নেই। আমাদের যে শিল্প যেটা রয়েছে, কারি শিল্প, সেটাতে দেখেন আপনি আজকে একটা বিজনেস করলেন, আপনার পছন্দ মতো ডিশের নাম দিবেন এবং আপনার পছন্দ মতো ডিশগুলো ক্রিয়েট করবেন। এটা পজিটিভ সাইডও আছে, আবার নেগেটিভ সাইডও আছে। তো আমি এটা বলবো যে এই কারি ইন্ডাস্ট্রিতে আমরা যারা মনে করেন নতুন এন্টারপ্রেনার রয়েছে এবং বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে এই কারি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে এই কারি ইন্ডাস্ট্রির পিছনে কাজ করতে হবে। একটা ডিশ শুধু নাম দিলে হবে না, এটা ক্রিয়েট করতে হলে কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে এইসব বিচার বিবেচনা করে তারপরে যদি আপনি একটা ডিশ ক্রিয়েট করেন তখন কাস্টমাররা খাবে, এই বিজনেস সমৃদ্ধ হবে। দেখেন কোনো এক সময় চাইনিজরা কিন্তু আমাদের কন্ট্রোল নিয়ে নিচ্ছিল বিজনেস, ইন্ডিয়ানকে, তারপরে আমরা অনেক বছর পর আবার এসেছি। এখন কিন্তু ফাস্টফুড আমাদের সব বিজনেসকে কিন্তু আস্তে আস্তে অনেক ফাস্টফুড বিজনেস রয়েছে, তারা কিন্তু আমাদের এইগুলারে গ্রিল যেগুলো রয়েছে, গ্রিল ফুড, নন গ্রিসি বলতে পারেন, তারা কিন্তু এই বিজনেসটাকে আস্তে 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 আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো আমাদের কি করা দরকার, যেসব সংগঠন রয়েছে তাদেরকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, সেইগুলা ডেলিভার করতে হবে নতুন ব্যবসায়ী যারা আছে এবং যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিজানুর রহমান মিজান আপনাকে। আমি যদি একটু সম্পর্ক প্রশ্ন করি মুজাহিদ খান আপনার কাছে, কারণ আমি জানি যে আপনি যেহেতু বিজনেস কোচ, আপনার কাছে অনেক আইডিয়াস আছে এবং ধারণা আছে এবং আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন। যেমনটি প্রশ্ন ছিল মিজানুর রহমান মিজানের কাছে যে কি ধরনের টেকনোলজি আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি ব্যবহার করা উচিত এই মুহূর্তে, এবং সেগুলো আমরা জানি যে আপনি কিছুটা আমাজন ভিত্তিক বা মেইন স্ট্রিমে যারা বিজনেস করছেন, অবশ্য আমরাও মেইন স্ট্রিমে বিজনেস করছি, তারপরেও হচ্ছে যে মূলত হসপিটালিটি ইন্ডাস্ট্রি সেক্টরে যদি আপনি বলেন যে এই জাতীয় টেকনোলজি গুলোর সাথে আসলেই এখন সম্পৃক্ত হওয়া উচিত বা এই জাতীয় টেকনোলজি গুলো আমাদের এমব্রাস করা উচিত, আপনি যদি মুজাহিদ খান একটু হাইলাইটস করেন প্লিজ। Yeah, I think our catering industry had fallen slightly behind on the technology because we have been over reliant on, for example, other third party providers like Hungry House, Just Eat, and those things. And এখন everybody is using Uber Eats, তারপরে আপনার all these different services as a way to increase or keep the market share or increase their business. কিন্তু এর আগে যদি if people had implemented their own e-commerce site, meaning they created their own booking systems, they created their own ordering systems, they created their own delivery systems through their own investment, they would have been in a lot better place than giving 20-30% of their revenue to a third-party provider, which is only, literally doing something that their business could have done quite easily with a minimum investment in the beginning, kintu with a long-term goal to maintain their profits. So I think there is still time. There is still time for our independent businesses to have their own independent provision of digitization, meaning that if they create an e-commerce site with customer management, customer relationship management, a CRM system, whereby they can capture all the data. So now that I've mentioned the word data, যার কাছে data আছে সে হলো king. So this is one thing that our catering restaurant, but those who are in catering, those genius entrepreneurs need to understand this. যার কাছে ডেটা আছে সে হলো কিং। সেটার মানে হলো যে আপনার 1000 কাস্টমার যদি আপনার ডেটাবেসে থাকে, আপনার যদি ডেটাবেসে 10,000 কাস্টমার থাকে,
আপনার ওই ইনফরমেশনটা কিভাবে আপনি ইউজ করতে হবে। যেভাবে মেইন স্ট্রিম ব্যবসায়ীরা আপনি যদি টেস্ট করতে যান, আজদাতে যান, আপনার এই সব ডেটা ওদের কাছে আছে। আপনি কি কিনেন, কয়বার এখানে যান, কত খরচ করেন, এত মাইক্রো ডেটা ওরা ম্যানেজ করে। দ্যাটস ওয়াই দে আর সো অ্যাডভান্সড। That's why ওদের যে the marketing is based on the information that we give, you give, I give, মিজান ভাই gives. So আমরা তিনজন যদি গিয়ে এক টাইপ অফ ব্রেড কিনি ওইখান থেকে, বা এক টাইপ অফ মিল্ক, অথবা এক টাইপ অফ বাটার, অথবা some packets of crisp বা apple বা fish, they know exactly what we are buying, কখন আমরা কিনি, কত অ্যামাউন্ট আমরা কিনছি, কত টাকা আমরা খরচ করছি। সো দ্য রেস্টুরেন্টের মধ্যে এরকম ইনফরমেশন আছে, ডেটাটা আছে, কিন্তু ওইটা ইউজ হচ্ছে না। সো আমার অনুরোধ থাকবে যে পিপল হু আর ইন দ্য কেটারিং ইন্ডাস্ট্রি, ইট মে সিম লাইক যে ইনিশিয়ালি আপনার ইনভেস্টমেন্টের দিকে গেলে দেখতে পারেন যে আপনার হয়তো কয়েক হাজার পাউন্ড ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার এই ইনফরমেশনটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, দেন আপনার যে মার্কেটিং টুলটা আরো স্ট্রং হয়ে যাবে। আপনি যার কাছে যে মেসেজটা পৌঁছাতে হবে, ইউ উইল ডু ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। সামটাইমস মিজান ভাই বলছে যে সামটাইমস আমরা এই কি বলে এটাকে, sometimes we may feel like, oh, it's a bit of a hassle. কেন করব, আমার তো কাস্টমার আসতেছে। And this is where we lose, and we are losing now to different industry in the catering business sector. Obviously I'm not in catering, কিন্তু আমার প্রচুর ফ্যামিলি, আত্মীয় স্বজন, ফ্রেন্ডসরা এই বিজনেস ইন্ডাস্ট্রিতে আছে। and from what I hear from them, আমি যদি 100 জনের সাথে কথা বলি, আমি গ্যারান্টিড আছি যে 100 জনই বলবে যে আমাদের ইন্ডাস্ট্রি কারে ডেসিমেট করতেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু one of the greatest threat to our businesses is the fact that the Turkish catering sector is booming. I know in London the Turkish catering sector is taking over everything, and it is growing in the north of England. আমাদের এখানেও Turkishra, they are taking over all the catering establishments. জি, ধন্যবাদ জনাব মুজাহিদ খান, আপনার কাছে আবারও আসবো আমি। তার আগে আমাদের অনেক আপনি সরি আমি একটা জিনিস অ্যাড করতে চাই আরফিন ভাই। ঘটনা হচ্ছে কি, আমাদের কেটারিং ইন্ডাস্ট্রি বলতে আমি মূলত রেস্টুরেন্ট এবং টেক আউটে ফোকাস করছি। আমাদের যেইগুলা ইস্যু রয়েছে সেগুলো আমি দু একটা টাচ দিচ্ছি। মনে করেন আমাদের হচ্ছে কি, আমাদের মার্কেটিং এ কিন্তু আমরা কোনো পয়সা খরচ করতে চাই না। আমরা রেস্টুরেন্ট টেক আউটে বলতে 90% পিপল থিংস ওয়েবসাইট হলেই এটা একটা মার্কেটিং। শুধু একটা ওয়েবসাইট তাইলে তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন না। দেখেন আজকে যদি আমরা চিন্তা করি ম্যাকডোনাল্ডস, কেএফসি, তারা কেন এত বড় ইন্ডাস্ট্রি, তারা কেন থাউজেন্ডস মার্কেটিং এ স্পেন্ড করে? তারা দেখেন বড় বড় বিলবোর্ড আছে, আপনার ঘরে বাউচার পাটা, এগুলো বিভিন্ন ধরনের মার্কেট। কিন্তু আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় আমরা এই আজকের চিন্তা করি, কালকের চিন্তা করি, আমরা ভবিষ্যতের চিন্তা করি না। আমরা কখনো কিন্তু নট মেনি পিপল, আমি যাদের চিনি এই কেটারিং ইন্ডাস্ট্রি, অনেকেই রয়েছেন আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছেন, আমরা মূলত দেখি যে কেটারিং সেক্টরে আমরা জাস্ট ব্যবসা করছি, যা হয় পকেটে নিচ্ছি। এটার জন্য আলাদা কোনো বাজেট ক্রিয়েট করি না, আলাদা কোনো চিন্তা ভাবনা করি না কিভাবে আমরা ব্যবসাকে ডেভেলপ করব এবং এই কম্পিটিশনের মার্কেটে কিভাবে আমরা টিকিয়ে থাকবো। এই জিনিসটা আমাদেরকে সবাইকে কিন্তু সচেতন হতে হবে, নাইলে কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমি আরো এই বিষয়ে সম্পর্কে একটি প্রশ্ন আছে। প্রশ্ন করার আগে আমি একটু স্বাগত জানাচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা যারা দেখছেন, তারা অনেকেই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, কমেন্ট করেছেন। আমি কয়েকটি কমেন্ট স্ক্রিনে ইতিমধ্যে নিয়ে এসেছি, তারপর আমি আরো কয়েকটি কমেন্ট নিয়ে এসে চাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের সাথে আমাদের প্রেসিডেন্ট জনাব বশির আহমেদ, তিনি দেখছেন এবং আমাদের সবসময় তিনি নেপথ্যে থেকে সহযোগিতা করছেন, এনকারেজ করছেন। ধন্যবাদ জনাব বশির আহমেদ আপনাকে, আপনার এই নির্দেশনার জন্য। আপনি আরো আমাদের ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ইয়াং প্রফেশনালসদের, আপনাদেরকে নির্দেশনা করা হয়েছে আমার বিশ্বাস। ধন্যবাদ। বাকি বিল্লা, তিনি বাংলাদেশ থেকে দেখছেন সম্ভবত, তিনি আমাদের ওয়াচ করছেন। আবু সুফিয়ান, তিনিও বাংলাদেশ থেকে দেখছেন। আবু সুফিয়ানের আরেকটি টেক্সট রয়েছে,
আমি সেটিও স্ক্রিনে নিয়েছি যে তিনি মেম্বার অফ সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এবং তিনি জানতে চেয়েছেন কিভাবে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে যুক্ত হতে পারবেন। জনাব আবু সুফিয়ান, আপনাকে জানিয়ে রাখছি যে আপনি চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টে আমাদের বিস্তারিত ইমেল দিয়ে দিচ্ছি, এবং আপনি জানেন জনাব বশির আহমেদ একজন ডায়নামিক পার্সোনালিটি, তার সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে নির্দেশনা দিতে পারবেন। আমাদের সাথে রয়েছেন জনাব মাহতাব মিয়া, তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাকে, ধন্যবাদ জানিয়েছেন আমাদের কলিগদের এবং আপনাদের কন্ট্রিবিউশনের জন্য। আমাদের আরো একজন মোহাম্মদ আমজাদ জুনায়েদ, তিনি চাইছেন ভেরি গুড টু সি লাইভ ফর রিসেন্ট অ্যাক্টিভিটিস। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমাদের সহযোগিতা করছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই জিনিয়াসদের কাছে, যারা আমাদের স্ক্রিনে রয়েছেন এই মুহূর্তে, আমাদের কমিউনিটির সম্মানিত ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞ, তাদের কাছে আপনারা জানাতে পারবেন। জনাব মিজানুর রহমান মিজান, আমার যে সম্পর্ক প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, আমরা এই সেগমেন্ট শেষ করব তার আগে সেটি হচ্ছে যে, আপনারা যেমন মুজাহিদ খান বলছিলেন যে আমরা আসলে ডেটা ইউজ করি না, ডেটা সংগ্রহ করি না, এবং আপনি যেহেতু ফিল্ড লেভেলে রয়েছেন এবং ফ্রন্টেই আপনি কাজ করছেন আপনার আপনার প্রতিষ্ঠান নিয়ে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন না যে আমরা কেন আমরা আসলে এই ডেটাগুলো ব্যবহার করছি না, বা আমাদের কোথায় সীমাবদ্ধতা রয়েছে যে আমরা থার্ড পার্টি ওয়েবসাইটের উপর ডিপেন্ড করছি, ডেলিভারু, উবারস এবং অন্যান্য, বা হাংরি হাউস বা জাস্ট ইটের কাছে কেন আমাদের সবকিছু 15 থেকে 20% আমাদের কি বলে যে টার্নওভার দিয়ে দিতে হচ্ছে? এইটার আসলে দেখেন, এটার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত দিবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে আমাদের ল্যাক অফ নলেজ। এই যে ডাটা কালেকশন করবে এবং এটা ডেলিভার করবে, এইসব নীতি নির্ধারণ বা নিয়ম কানুন, এগুলো আমাদেরকে জানতে হবে। তার জন্য এই যে বলেন বিবিসিসিআই বলেন বা কেটারিং অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন সংগঠন আছে, তাদের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। আমরা যদি কারো ডাটা কালেকশন করি, কারো টেলিফোন নম্বর আমরা যদি আমাদের ডায়েরিতে বা আমাদের সিস্টেমে রাখি, যখন আমরা তাদেরকে ট্যাক্স যদি দিতে হয়, তাহলে আমাদেরকে ডাটা প্রোটেক্ট আইন সেটা মেনে চলতে হবে, এবং সেইটা যদি আমরা মেনে চলি, তখন কিন্তু আমরা এই ডাটা, তাদের ডাটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ এইটা তাদের ডাটাটা নিয়ম মাফিক হবে না, এবং সেটা গ্রহণযোগ্যতা হবে না এবং অবৈধ। তো আমি এইটা বলবো যে আমাদের যেগুলো ল্যাক অফ নলেজ, এই কারণে বললাম যে আমাদের দেখেন কেটারিং সেক্টরে যখন ওয়ার্ক পারমিট চালু হয়েছিল, অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন। আমরা বিভিন্ন সময় দেখি রেস্টুরেন্ট চালানোর সময় বিভিন্ন সমস্যায় দেখি, এমনকি অনেকেই রয়েছেন বিল পর্যন্ত পড়তে পারেন না, এবং অনেক মালিকও আছেন যাদের এই যে বিভিন্ন মডার্ন টেকনোলজি যেগুলো আছে, তাদের পক্ষে খুব সহজ করে বোঝা কিংবা ডেলিভার দেওয়া সম্ভব না। আমি এখানে কাউকে ছোট করে দেখছি না, আমি শুধু বলছি যে আমাদের নিজস্ব দুর্বলতা রয়েছে। তার জন্য কেটারিং সেক্টরে যেসব সংগঠন রয়েছে, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে। এই বিবিসিসিআই, আমি মুজাহিদ খান এবং আমাদের নর্থ ওয়েস্ট থেকে আমরা অনেকেই উৎসাহ প্রকাশ করেছি, ইতিমধ্যে আমরা আবেদনও করেছি। কেন করেছি? আমাদের বিশ্বাস যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট এবং বিভিন্ন ডাইরেক্টর যারা রয়েছেন, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাদের কেটারিং সেক্টরে মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে। তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নর্থ ইংল্যান্ডবাসী আমরা চাইতেছি কিছু না কিছু উপকৃত হব, এবং আমাদের যারা বিজনেস এন্টারপ্রেনার রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করব। এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমি একটি সেকশন নির্ধারণ করেছি, আমরা সর্বশেষে আসব। তারপর আপনি টাচ করেছেন, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি আপনি বলছিলেন যে ডাটা প্রোটেকশন অ্যাক্ট, যেটা এখন জিডিপিআর নামে পরিচিত, মুজাহিদ খান ভালো বলতে পারবেন। যদি অন্য প্রতিষ্ঠানগুলো ডাটা গ্রহণ করে ডাটা ব্যবহার করতে পারে, তাহলে আমাদেরও সমস্যা কোথায়? আমরা আসলে গ্রহণ করার ক্ষেত্রে, ডাটা কালেকশনের ক্ষেত্রে যদি আমরা জিডিপিআর ফলো করে এবং এটাকে ব্যবহার করি সঠিকভাবে, আমার মনে হয় এটা করা সম্ভব। সেক্ষেত্রে যারা মুজাহিদ খান বলবেন হয়তো অল্প করে একটু। পাশাপাশি যারা মুজাহিদ খান, আমরা জানি যে এই কোভিড-19 এর সময় আপনি যেটা জানেন যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি হার্ড হিটেড, এবং স্পেশালি আপনাদের রিজিয়ন গুলো যারা এখনো টিয়ার 3 তে চলে যাবে এই 2 তারিখের পরবর্তীতে, অথবা যারা টিয়ার 3 তে ছিল আগে, তারা অনেক বেশি করে ভুক্তভোগী। তাদের ক্ষেত্রে আসলে বাউন্স ব্যাকের ওয়েটা কি? তারা কিভাবে বাউন্স ব্যাক করতে পারে? যারা মুজাহিদ খান। Yes, yes, thank you very much. It's a very difficult question. So GDPR, though it was introduced a couple of years ago. GDPR, data protection regulation, it's not very different to any other regulation.
এগুলো হইলো how to understand it and how to action it, and তারপরে how to implement, and then obviously to follow the regulations so that data protection rules, if you don't break them, because if you do break them, then you become, you get £1,000 fine or maybe more. But there is a way around these things. It's not rocket science. এরপরে for আমাদের ব্যবসায়ীদের জন্য, it's not that really difficult to implement data protection policy. So we have a lot of model policy যেগুলো ব্যবসায়ীরা ইউজ করতে পারে, and then we have these forms যেগুলো ফিল করতে হয়, and data collectionের সময় ওই যে ডিসক্লেইমারটা, it is very important to make sure যে ডিসক্লেইমারটা থাকে কোনো কাস্টমার ফিডব্যাক ফর্ম যেগুলো আছে অথবা কোনো ডেটা কালেকশন ফর্মের মধ্যে ডিসক্লেইমারটা দিয়ে দিলে ওরা ঠিক দিয়ে দিবে যে তারা ইনফরমেশন চায় কি চায় না। তখন এগুলো স্টোর করতে হবে, সিকিউর ভাবে স্টোর করতে হবে। there is a danger that সিকিউর ভাবে যদি স্টোর না করা হয়, ওইখান থেকে সিকিউরিটি ব্রিচ যদি হয়, ইনফরমেশন অন্যের হাতে যদি চলে যায়, দেন নেগলিজিবিলিটি যেটা এটা দেখা দেয়, then there could be problems. But these things are not difficult. These things are there to protect everybody. অনেক সময় আমরা ভয় পাই যে maybe something will go wrong. Only something will go wrong আমরা যদি এগুলো ঠিকভাবে প্রপারলি যদি এগুলো আমরা প্রসেস করি না। It's like anything that we do in life. কিন্তু there's next second question যেটা আপনি প্রশ্ন করেছেন in relation to the catering businesses, particularly in tier 3 in Greater Manchester and various parts of the north especially. How are they going to bounce back? Well, it's not going to be easy. কঠিন ব্যাপারটা হয়ে দাঁড়াইছে আমাদের ব্যবসায়ীদের জন্য। Even like last few days আমি অনেকজন catererদের সাথে কথা বলছি যে they are feeling very very demoralized. They are feeling really upset, এবং তাদের যে অনেকগুলো স্টাফ আছে যারা dependent on this business, on their salary, they are also very very anxious যে it is impacting on their lives. How can they bounce back? Well, like I said, যদি if each of our businesses, this is going back, এখন তো আর এটা হয়তো immediately সম্ভব না, কিন্তু আগামী দিনের জন্য we need to start looking at 5-year plans, 10-year plans. We need to have strategies in place. We need to have digital implementation in place. We need to look at diversification of our products. So শুধু দরজা খুলে বসে থাকবে যে আপনার কাস্টমার আসবে, and প্যান্ডেমিকের সময় কাস্টমার আসবে না। So what do you do? How do you adapt? তখন দেখা যাচ্ছে কি, যারা টেক আউট সার্ভিস করছে, অরিজিনাল টেক আউট সার্ভিস যারা, তাদের ব্যবসা অনেক গুণ বেড়ে গেছে, because people are taking delivery, people are collecting and taking delivery from them. So রেস্টুরেন্টগুলোরাও এরকম শুরু করে দিছে। কিন্তু যেহেতু সবাই করতেছে এইসব, and সবাই ডেলিভারি, উবার ইটস, জাস্ট ইট, অন্যান্য সার্ভিস ইউজ করতেছে, তখন এখন ডাইলুশন হইতেছে। ডাইলুট হওয়ার কারণে মিজান ভাইয়ের মতো রেস্টুরেন্টরা, দে আর নট সিইং দ্য টার্ন ওভার। তো এখন this is a management issue. How do you manage the whole process now and keep everybody happy, keep your staff happy, customer happy, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি happy? So এর জন্য গভর্নমেন্ট যে সিভিল লোনস দিচ্ছে বা বাউন্স ব্যাক দিচ্ছে, at least everybody is slightly fortunate যে কিছু না কিছু, অল্প হলেও কিছু না কিছু সাপোর্ট আসতে হবে গভর্নমেন্ট থেকে। এবং ফার্লোটা দিছে যে, again unfortunately, as you know, হয়তো আমি এই জিনিসটা অন এয়ার পাওয়া সম্ভব না আমার জন্য, কিন্তু কিছু না কিছু স্যালারি লোকজনরা পাচ্ছে, বিকজ অফ দ্য নেচার অফ যেভাবে স্যালারি দেওয়া হয়। সো আনফর্চুনেটলি বাউন্স ব্যাক যেটা করতে হবে is use this pandemic time to review যে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আসি। এই জিনিসটা যদি আমরা সিনসিয়ারলি আমরা রিভিউ করতে পারি, then what we can do is plan ahead, যে আগামী 1 বছর, আগামী 3 বছর, আগামী 5 বছর আমার ব্যবসার উন্নয়ন কিভাবে হবে, বা উন্নয়ন না হইলেও আমার ব্যবসাটাকে আমি কিভাবে স্টেবল রাখতে পারি গোয়িং ইনটু দ্য ফিউচার। আমরা একটু ফরওয়ার্ড প্ল্যান করতে হবে। সো ফরওয়ার্ড প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে। একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস আছে যে ডিজিটাল ট্রান্সফরমেশন। আরেকটা আছে আপনার ওই যে ডেটা। আপনি যদি ডেটা কালেকশন করেন, then of course you can use that data to market to your customer easily. To gain a new customer, you might spend £200, কিন্তু আপনার এক্সিস্টিং কাস্টমারকে আপনি আপসেলিং করতে পারেন, সাইড সেলিং করতে পারেন, so you have a ready-made customer base যাদেরকে আপনি লালন পালন করলে
they will spend more in your business. So এই ধরনের strategy many has to be aggressively thought through. And I believe in forward planning. I believe in expansion. I believe in business growth. And যে কিছু formula আছে business growth এর ওইগুলো ওরা they have to look at these things. There is nothing immediately. There is nothing we can do to turn back কি হয়ে গেছে, যেটা হয়ে গেছে. কিন্তু going forward, we need to make sure that we are in a better place, much more stronger. We need to invest in training, invest in technology, invest in future planning and business strategy. And দরকার প্রয়োজন হয়, we need to take mentorship from, ধন্যবাদ। আমি exceptional people. এই বিষয়টাই আসবো। আমার পরবর্তী সেকশনটা আপনার মেন্টরশিপের ব্যাপারেই কথা বলবো। যেহেতু আপনি ওয়ে আউট গুলো বললেন, এই ওয়ে আউট গুলো আসলে কিভাবে ফরওয়ার্ডেড হবে এবং কিভাবে মানুষ যেতে পারে সেই বিষয়টা আপনার কাছে শুনবো। তার আগে আমি মিজানুর রহমান মিজান, আপনার কাছে শুনতে চাচ্ছি যে যেমনটি মুজাহিদ খান বললেন, বা আমরা জানি যে সমাজে আমাদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, ফার্লো হোক, বাউন্স ব্যাক লোন হোক, বা অন্যান্য গ্রান্টস গুলো হোক। আপনি কি মনে করেন সেই গ্রান্টস গুলো অ্যাডুকুয়েট বাউন্স ব্যাকের জন্য? যদি না হয় তাহলে বিজনেস প্রতিষ্ঠানের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন যে আগামী দিনগুলোতে বাউন্স ব্যাক করবার জন্য? আর আপনার মাইক্রোফোনটি আপনার থেকে আনমিউট করতে আমি পারছি না, আনমিউট করে কথা বলুন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি এটা বলবো যে আসলে দেখেন, গভর্নমেন্ট যে বাউন্স ব্যাক লোন বা ফার্লো যেটা আমাদেরকে সাপোর্ট করতেছে, আমরা যদি সত্যিকার অর্থে যদি আমি বলি, আমরা যদি এই বাউন্স ব্যাক লোন যে কারণে আমাদেরকে সরকার দিয়েছে সেটার যদি একটা পরিমাণ বা একটা পোরশন যদি আমরা বিজনেস সেক্টরে ইউজ করি, বিজনেসের জন্য ইউজ করি, আমার মনে হয় আমরা অনেক উপকৃত হব। কিন্তু দেখেন, অপ্রিয় হলে সত্য, অনেকেই লোন এনেছেন, বাউন্স ব্যাক লোন এনেছেন, অনেকেই বিজনেস সেক্টরে বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের যেটা অনুদান দেওয়া হয়েছে সেইটাকে ডেভেলপ না করে, দেখেন কেউ হয়তো ঘর এক্সটেনশন করতেছেন, কেউ গাড়ি কিনতেছেন, কেউ দেশে পয়সা পাঠাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মেসেজটা এটা হবে যে আমরা যদি আমাদের এই দুঃসময়ে বিজনেসকে টিকিয়ে রাখতে হলে, সরকার যেভাবে আমাদেরকে প্রণোদনা দিচ্ছে, সরকার যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, সেই সাপোর্টটা থেকে আমরা আমাদের নিজেদের প্ল্যান তৈরি করতে হবে কিভাবে আমরা এই দুঃসময়ে, যে এই যে একটা কঠিন সময় আমরা কেটারিং সেক্টরে পার করছি বা বিভিন্ন বিজনেস পার করছি, আমরা টিকে থাকতে হলে আমাদেরকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। এটা যদি না করি তাইলে সরকার যতই বাউন্স ব্যাক লোন দেউক, ফার্লো দেউক, দেখবেন দিনের শেষে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আমরা। তো আমি আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করব যে বর্তমানে আমরা যে অবস্থায় আছি খুব একটা খারাপ না। আমি বলবো যে এখনো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মিলিয়ন পাউন্ড পিপল আমরা চাইতে ওয়ার্স দেন আরো খারাপ অবস্থায় আছে। আমাদেরকে যে অবস্থায় আল্লাহ রেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যেগুলা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমরা যদি এই সুযোগ সুবিধাগুলার কিছুটা অংশ নিজেদের ব্যবসায়িক খাতে আমরা এই পয়সাটা কিছু খরচ করি, আমার মনে হয় আস্তে আস্তে আমরা এই অসুবিধাটা থেকে আমরা বেঁচে যাব এবং আমরা টিকতে পারবো এই কেটারিং ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ মিজানুর মিজান। আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে আপনার দায়বদ্ধতার জায়গা থেকে। আপনি যেমন বললেন যে আমাদের সমাজের অনেকেই হয়তো বুঝতে পারছে না যে বাউন্স ব্যাক লোনটি কিভাবে ব্যবহার করা উচিত, কারণ এই সুবিধাটি আসলেই যে সুবিধা এবং সেটা থেকে যে ব্যবসায়িক যে উপকার হতে পারে সেই বিষয়টি হয়তো বা অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে আপনি যখন আমি বলছিলাম একজন সমাজের কমিউনিটি অ্যাক্টিভিস্ট বলছি, আপনাকে আমরা মিডিয়া পার্সোনালিটি বলছি, আপনি সম্ভবত চ্যানেল এস এর ম্যানচেস্টার ব্যুরোর চিফ অনেক বছর যাবত। সেক্ষেত্রে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি ধরনের কার্যক্রম নিয়েছেন অথবা মিডিয়া কি ধরনের কার্যক্রম নিয়েছে হাতে গত দিনগুলোতে, অথবা আগামী দিনগুলোতে কি ধরনের কার্যক্রম আপনারা চিন্তা করছেন যে এই বাউন্স ব্যাক লোনগুলো অথবা যে সুবিধাগুলো গভর্নমেন্ট দিচ্ছেন সেই সুবিধাগুলোকে বিজনেস প্রতিষ্ঠান ব্যবহার করে এই দুঃসময় থেকে পরিত্রাণ পেতে পারে? ধন্যবাদ। দেখেন, ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন অনলাইনে আমাদের নিজস্ব টক শো রয়েছে এবং আমি নাম উল্লেখ করছি না বা করলেও অসুবিধা নেই। আমরা পিবিটিভি অনলাইন টেলিভিশন নর্থ ওয়েস্টে রয়েছে। আমরা বিভিন্ন ধরনের মানুষকে উৎসাহিত করছি কিভাবে আমরা টিকে থাকতে পারবো। এবং আমি বারবার এখনো আমি বলছি, কিন্তু অপ্রিয় হলে সত্য, যে আমরা যে উদ্দেশ্যে আমরা
সরকার আমাদেরকে অর্থ দিয়েছে, দিয়ে সাহায্য করেছে। এটা অর্থ দেওয়ার মানেটা কি? আপনার বিজনেস সাস্টেন করে, আজকে যদি আমার আপনার সাস্টেন করে, তাইলে আমি 6 থেকে 7 জন লোকের কর্মসংস্থান হবে। আর এই 6 থেকে 7 জন যদি কর্মসংস্থান না থাকে, তাইলে কি এরাই আবার সরকারের গাড়ি গিয়ে পড়বে। আজকে যদি আমার মিজানের বিজনেস না থাকে, তাইলে কি হবে? আমাকে এই যে সরকারকে যে ট্যাক্স দিচ্ছি, যে ভিএটি দিচ্ছি, রেভিনিউ দিচ্ছি, সেইটা থেকে সরকার বঞ্চিত হবে। আর সরকার বঞ্চিত হওয়া মানে কি? আমরা আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়া। তো আমি এটা বলবো যে আমরা একজন সংবাদকর্মী হিসাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, মানুষকে উৎসাহিত করে থাকি। আমাদের কমিউনিটিতে একটা বড় সমস্যা রয়েছে, যে সমস্যাটা হলো যে আমরা সব সময় মানে রাতারাতি বা শর্টকাট যেটা বলে আর কি, রুট আমরা পছন্দ করি। এইটা যদি আমরা পরিহার না করি, তাইলে আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। কারণ আরেকটা জিনিস আপনাদের বলি যে আমাদের যে পরের প্রজন্ম রয়েছে, তাদেরকে এই সেক্টরে কোনোভাবেই নিয়ে আনা যাচ্ছে না, তাদেরকে উৎসাহিত করা যাচ্ছে না, কোনোভাবেই উৎসাহিত করা যাচ্ছে না। এইসব ছেলেরা, আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের চাইতে তারা জবকে প্রেফারেন্স দেয়, তারা এক্সট্রা লোড নিতে পারে না, তারা হেডেক পছন্দ করে না, তাদের লাইফস্টাইলটা ভিন্ন, আমাদের লাইফস্টাইলটা টোটালি ডিফারেন্ট। আমরা এখনো দেশের কথা চিন্তা করি, আমরা মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি কেউ অসুস্থ হলে এখনো টাকা পাঠায়, কিন্তু সেই সব আমাদের ছেলেমেয়েরা কিন্তু এইসব তারা দ্বারে খাচ্ছেও না, অনেক ছেলেমেয়েরা। তো আমি এই জন্য বলবো যে আমরা ব্যবসাকে টিকে রাখার পাশাপাশি আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই কারি ইন্ডাস্ট্রি, তারা কিন্তু এই কারি ইন্ডাস্ট্রি হেও চোখে কেউ কেউ দেখে, কিন্তু আসলে তা না। তাদেরকে উৎসাহিত করতে হবে, তাহলেই আমাদের এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ের আমাদের শেষ আলোচনা, মানে এই বিষয়ে আমাদের শেষ আলোচনার জন্য যারা মুজাহিদ খান আপনার কাছে ফিরতে চাচ্ছি। আর সে বিষয়টি হচ্ছে যে, যেমনটি মিজান রহমান মিজান বলছিলেন যে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের ভিতর এক ধরনের অনীহা রয়েছে এই এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে। পাশাপাশি তিনি আরো বলেছেন, বা আপনারও কথায় অনেকটা উঠে এসেছে, যে আমাদের যারা বিজনেস করছেন এই মুহূর্তে তারা আসলে সত্যিকার অর্থে জানেন না যে তাদের বিজনেসকে কিভাবে এই সুবিধাগুলোকে ইউটিলাইজ করতে হবে, ডেটা হোক, ফাইন্যান্স হোক, বা অন্য অন্য সুযোগ সুবিধা আছে সেগুলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি জানি আপনার মতো যারা কোচ রয়েছেন, যারা সাধারণত কোচিং দিয়ে থাকেন বিজনেস প্রতিষ্ঠানকে, এন্টারপ্রেনারদেরকে, আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন, অথবা আপনার কি ধরনের আহ্বান থাকবে আমাদের এইসব বিজনেস এন্টারপ্রেনারদের, অথবা যারা এখনকার সময় বিজনেস করছে তাদের পরবর্তী প্রজন্মকে এনকারেজ করবার জন্য? জনাব মুজাহিদ খান। Thank you, Arifin Bhai. Basically, I'm going to mention two things here. The first thing is that recently, during the pandemic, since March, what I have noticed is that a lot of people, whether they be young people, 16-year-old, 17-year-olds, 18-year-olds, অথবা women, মহিলারা, they have started, আমি যেটাকে বলি cottage business, cottage industry business. বাসা থেকে they have started their own micro enterprise. And these micro enterprises, একটা দুটা নয়, there's lots of them, because people were locked in at home. Locked in থাকার কারণে they had the opportunity to realize their potential. যে হ্যাঁ, আমার ability, skills, দক্ষতা আছে in a certain product development. So they have been developing lots of different products. Mainly these products have been food-based. Like for example, making cakes, making healthy curries, and then distributing them and selling them on Facebook and Twitter and Instagram, and they're taking orders and they're turning over lots of money. So these cottage businesses, agami projanmor onek youngsterra, they have started their own small businesses selling like AirPods and things like that. So prochur youngsterra, they are going into small scale cottage industry business. Second জিনিস হচ্ছে, they need coaching, they need mentoring, they need financial support, they need other professional support, যেটার জন্য I have been speaking to আমাদের এখানে আছে গ্রেটার ম্যানচেস্টার চেম্বার আছে, তারপরে জিসি বিজনেস গ্রোথ হাব আছে, তারপরে ওল্ডাম বিজনেস লিডারশিপ গ্রুপ আছে, তাদের সাথে ওল্ডাম এন্টারপ্রাইজ ফান্ড, তাদের সাথে I have been speaking to them about, আমি ওদেরকে এরকম বলি যে
we have maybe 100 থেকে 1000 micro enterprises. They need support. শুধু big businesses-দেরকে coaching, mentoring, peer-to-peer support দিতেছে ওরা, কিন্তু they are missing these small business, these new ones. And new ones-রা কিন্তু ভবিষ্যতে they will become multi-million pound turnover businesses. They will employ lots of people. They will pay lots of tax. They will become businesses that we become proud of. সো এদেরকে সাপোর্ট করার জন্য আমি ওদের কাছে আহ্বান জানাচ্ছি। আমার মনে হয় দে উইল নট ডু এনিথিং, বিকজ তাদের একটা সেট ফর্মুলা আছে, যেখানে হয়তো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স বা এরকম সংগঠনও এগিয়ে আসতে পারে। নাও দিস ইজ হ্যাপেনিং এভরিওয়্যার। সেকেন্ডলি, আপনি যেটা বলছেন যে অ্যাবাউট দ্য এক্সিস্টিং বিজনেসেস, গভর্নমেন্ট একটা নতুন ইনিশিয়েটিভ ইন্ট্রোডিউস করতেছে, it is already started, সেটা হচ্ছে peer to peer network. আপনি এই peer to peer নেটওয়ার্কে 11 জন ব্যবসায়ী from different fields of business, you bring them together 9 সপ্তাহ, মানে between now and March, প্রত্যেক 2 সপ্তাহ পর 2 ঘন্টা ওরা জুমের মাধ্যমে বসবে। একজন ব্যবসায়ী, যেমন মিজান ভাই, উনি বলবেন আমার তো বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমার টার্নওভার রিডাকশন হয়ে গেছে কমপ্লিটলি, হাউ ডু আই ইনক্রিজ মাই টার্নওভার। সো বাকি যে 10 জন এবং 10 জনের সাথে একজন এক্সপার্ট কোচ থাকবে ফ্রম দ্য ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন। ওদের দায়িত্ব হলো যে ওরা সবাই মিলে সবার ব্রেইনগুলো একত্রিত করে মিজান ভাইকে একটা সলিউশন দিতে, ওনার যে প্রবলেমের জন্য একটা সলিউশন ক্রিয়েট করে দিবে। সেই সময় বাকিরাও এরকম করবে। সো দিস ইজ ওয়ান থিং দ্য গভর্নমেন্ট ইজ ভেরি কিন অন ডেভেলপিং, অ্যান্ড সেটা আমাদের কমিউনিটিতেও করা উচিত। মানে নট সেম বিজনেসেস, কিন্তু 11টা ব্যবসা ফ্রম 11টা ডিফারেন্ট ফিল্ড, সো দ্যাট দে ডু নট কনফ্লিক্ট অর কোনো ধরনের কম্পিটিটিভনেস আসে না ওইখানে। সো দিস ইজ ওয়ান থিং দ্যাট আওয়ার বিজনেসেস ক্যান বি ডুইং। এটাকে অন্যদিকে নিলে এটাকে বলা হয় মাস্টার মাইন্ড গ্রুপ। যে মাস্টার মাইন্ড গ্রুপ, আমি আপনাকে কেন বলছি এটা, যেমন ব্রিটিশ ব্যবসায়ীরা এটা করে সবসময়, অল দ্য টাইম ওরা করতেছে এটা। ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন যেটা গ্লোবাল, ওরা কি করে, ওদের অ্যানুয়াল মেম্বারশিপটা হচ্ছে 25,000 পাউন্ড, কিন্তু ওরা কি করে, দে মিট পিপল অন দ্য সেম লেভেল। তাদের পিয়ার যারা, কারো যদি 1 মিলিয়ন টার্নওভার হয়, দে মিট 11 আদার পিপল উইথ 1 মিলিয়ন টার্নওভার। কারো যদি 200 মিলিয়ন হয়, তারা ওই লেভেলে মিট করে। মিট করার পরে কি হয়, তারা একসাথে 4 দিন 5 দিন এক জায়গায় কাটায়, and they come out with their নিজের প্রবলেমগুলো বলে, আমাদের HR প্রবলেম আছে, আমার ডিজিটাল প্রবলেম হচ্ছে, আমার সেলস প্রবলেম হচ্ছে, আমার বাইং এর প্রবলেম হচ্ছে, আমার ওই জায়গাতে দরজা খুলছে না, ওই সাপ্লায়ারের সাথে আমার ইয়ে হচ্ছে না, আমি কিভাবে এগুলো রিজলভ করব। সো বাকিরা ওরা দে গিভ ইন দ্য সলিউশন, ওই ফ্রি সলিউশনটা ফ্রি হয়ে যায় তখন। সো দিস ইজ দ্য থিং উই নিড টু ইমপ্লিমেন্ট আমাদের মধ্যে। জি, ধন্যবাদ। আমার বিশ্বাস যে আমাদের মতো যারা অর্গানাইজেশন রয়েছে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ অন্যান্য যারা প্রতিষ্ঠান রয়েছেন, তারা এগিয়ে আসবেন আগামী দিনগুলোতে। জনাব মিজানুর রহমান মিজান, আপনার কাছে প্রশ্ন, আমরা যেহেতু আমাদের সমাজের এই সমস্ত অর্গানাইজেশনগুলোর দায়িত্ব এবং দায়বদ্ধতার কথা নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কথা আপনি বলছিলেন যে আপনারা আবেদন করছেন নর্থ ওয়েস্ট রিজিয়নে এক্সপানশনের জন্য। আমার বিশ্বাস যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আগামী দিনগুলোতে সেই এক্সপানশনকে সাড়া দিয়ে কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কি ধরনের আবেদন বা রিকোয়েস্ট রয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যারা ডিরেক্টরস আমাদের শুনছেন, এই মুহূর্তে ভবিষ্যতে শুনবেন, তাদের কাছে যে কি ধরনের কার্যক্রম তারা হাতে নিতে পারেন, প্লাস আপনাদের দায়বদ্ধতা কি, আপনারা কি ধরনের কার্যক্রম করতে চাচ্ছেন, সেই বিষয়টি যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটু বলেন। ধন্যবাদ আরিফিন ভাই। আসলে দেখেন, আমি সবসময় আশাবাদী, আমি স্বপ্নবাজ মানুষ, আমি সবসময় স্বপ্ন দেখি, বড় বড় স্বপ্ন দেখি। তো আমি সেটা বলবো যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স যে আপনাদের দীর্ঘদিনের পথ চলা, কিন্তু এটা যারা ব্যবসায়ী রয়েছে সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের পদচারণা নাই। ব্যবসায়ী বিবিসিসিআই অনেকে মনে করে এটা বিজনেসম্যান, বড় বড় লোকের একটা সোশ্যালাইজের জায়গা। ওই জিনিসটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আপনাদের যে নতুন ডাইনামিক, যে আমাদের প্রেসিডেন্ট সাহেব মাথা ভাই রয়েছেন, সাকিব ফারুক রয়েছেন, আমাদের আহমেদুস সামাদ ভাই রয়েছেন, আরো অনেক রয়েছেন, আমি নাম বলতে, ওয়ালিদ তসরুদ্দিন সাহেব রয়েছেন। উনাদের নেতৃত্বে আমার বিশ্বাস, যদি আমাদের নর্থ ওয়েস্টে আপনাদেরকে নিয়ে আমরা একটা নতুন আঙ্গিকে, নতুন রূপে আমরা সাজাবো। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে
নতুন বিজনেস পিপল যারা রয়েছে, এন্টারপ্রেনার রয়েছে, তাদেরকে উৎসাহিত করা, শুধু কেটারিং সেক্টরে না, বিভিন্ন সেক্টরের লোককে সমন্বয়ে আমাদের এই সংগঠন হবে। এবং আপনাদের লিডারশিপে আমরা, আপনাদের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাব। তারপরেও আমাদের কিছু নিজস্ব পরিকল্পনা রয়েছে, আমাদের নিজস্ব কিছু প্ল্যান রয়েছে, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না হই, নর্থ ওয়েস্টে বর্তমানে আপনাদের কোনো মেম্বার আছে বলে আমার জানা নেই। পুরো দেখেন, নর্থ ওয়েস্ট ইজ এ ভেরি ভেরি মাসিভ এরিয়া, বুঝছেন, অনেকগুলা টাউন রয়েছে, কিন্তু সেইখানে কোনো না এক কারণে হয়তো, বা আপনাদের ব্যস্ততার কারণে হবে, অথবা আপনাদের এই ধরনের প্ল্যান ছিল না অতীতে হয়তো এক্সপান্ড করার, এই জন্য নাই। তো আমরা ইতিমধ্যে কিছু মেম্বার উৎসাহিত হয়ে আমাদের বশির ভাইয়ের অনুপ্রেরণায় এবং অন্যান্য ডাইরেক্টরদের অনুপ্রেরণায় আমরা আপনাদের পাশে আছি। আর আপনাদের সহযোগিতায় আমার বিশ্বাস এই বিবিসিসিআই নর্থ ওয়েস্ট থেকে আমরা একটা সাড়া জাগাবো, যেটা থেকে আমাদের সমাজ, আমাদের সংগঠন এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেক দূরে গিয়ে যাবে। আর কিছু না হলে আমরা কিছুটা আশার আলো আপনাদেরকে দেখাতে পারবো। ধন্যবাদ। আমরা আশার আলো দেখতে চাই আপনাদের মাধ্যমে, এবং আমারও বিশ্বাস যে আপনি যেমনটি বলছিলেন যে আমার সৌভাগ্য হয়েছে বিশেষ করে এই প্যান্ডামিকের কারণে আমাদের ওই সব ডিরেক্টরদের সাথে কথা বলবার জন্য, যাদের নাম আপনি বললেন। আমি প্রত্যেক ডিরেক্টরই হচ্ছেন এক একজন, মনে করেন যে প্রতিষ্ঠান, তাদের অভিজ্ঞতা, তাদের তাদের কথা, তাদের সাজেশন সবকিছু আমার জন্য অনেক, আমি উপকৃত হয়েছি। আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে জনাব বশির আহমেদের নেতৃত্বে যদি নর্থ ওয়েস্ট রিজিয়ন গঠিত হয়, এবং আমরা বিশ্বাস করি যে বিবিসিসিআই আর শুধু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, কার্যক্রমের মধ্যেও চলে যাবে, এবং সেক্ষেত্রে জনাব মুজাহিদ খান আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? Thank you, Arifin bhai. Actually, I don't want to I don't want to say too much here because এখনো early days. কিন্তু একটা জিনিস I would like to add, and that is that young, dynamic, genius entrepreneur, there are thousands of them, and they are all in different business fields. For example, in property investment and development, in financial services, in technology. আমাদের একজন নিজস্ব নিজস্ব টাকা দিয়ে he has created his own data center, যেটা আমার মনে হয় আস্থা ইউরোপের মধ্যে ফার্স্ট বাংলাদেশি have created their own data center in Manchester. In the legal field, in the accountancy fields, in investment banking, অনেক ব্যবসায়ী youngsterরা, they have diversified into so many different areas that BBCCI perhaps needs to do a survey in the first quarter of next year and understand how the landscape of entrepreneurship in our community has changed, and ওইটাকে understand করে then create a program of development, implementation, action, investment, and then once that understanding is there through a short action survey, তারপরে you can connect these businesses with businesses across West Midlands, East Midlands, London, Southeast, Southwest regions, Scotland, Wales. তারপরে আপনি যেহেতু ব্রেক্সিট হয়ে যাবে, that is a different topic altogether. ব্রেক্সিটের পরে অনেক opportunity open হয়ে যাবে in the Commonwealth countries. The government is behind the scenes, although একটু I don't want to say it, কিন্তু একটু disjointed আছে, কিন্তু ওরা they are trying their best to open lot of corridors in the Commonwealth. Commonwealth countryতে তো বাংলাদেশই পড়ে, and বাংলাদেশ যেভাবে গ্রো করতেছে in terms of GDP 8% almost, তারপরেও প্যান্ডেমিকের মধ্যেও যেভাবে আমরা ভাবছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে collapse করবে, it hasn't. Bangladesh is growing now. There are so many angles in Bangladesh. I know British Bangladesh Chamber of Commerce is constantly working with its counterparts in Dhaka. So there is an opportunity to link our youngsters. And I know some of our youngsters are already digital ব্যবসায়ী যারা, they are already linked up with suppliers in Dhaka, through Bangladesh Association of Software and Information Systems এর membership এর মাধ্যমে. I know lots of people who are outsourcing work to Dhaka
to freelancers and as well as established businesses. Tarpore, there are many new industries emerging in Bangladesh, which I'm sure BBCCI is fully aware of. And those industries and products and services can be linked with some of our younger ones here. But we need to do a survey. The main first task is to undertake research. Without research, we can't go anywhere in the world. ধন্যবাদ আপনাকে। আমার বিশ্বাস বিবিসিসিআই আগামী দিনগুলোতে আপনাদের মতো যারা ডাইনামিক এন্টারপ্রেনার রয়েছেন এবং কোচ রয়েছেন, যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, তাদেরকে ইনক্লুড করেই এই দিনগুলোতে, আগামী দিনগুলোতে এর কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। এবং আমার আরিফিন ভাই, আপনার কাছে অনুষ্ঠান যেহেতু এক্ষুনি শেষ হবে, অনুষ্ঠানের শেষ হওয়ার আগে আপনার কাছে একটু ব্রিফ ইনফরমেশন জানতে চাইবো যে যেহেতু আপনি বিবিসিসিআই লন্ডন রিজনের সেক্রেটারি এবং আপনি ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন এবং আপনি অলরেডি এই সংগঠনে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা এখন অনুষ্ঠান দেখছেন বা পরে যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বিবিসিসিআই কে কেন তারা পছন্দ করবে বা বিবিসিসিআই কে কেন বেছে নিবে এত শত শত সংগঠন থাকতে ব্রিটেনে, সেটা আমি আপনার মুখে শুনতে চাই। ধন্যবাদ আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। আমি প্রশ্ন করতে অভ্যস্ত, উত্তর দিতে অতটা না। তারপরেও আমার চেয়ে অনেক গুণী ব্যক্তিত্ব রয়েছেন যাদের নাম আপনি বললেন, বশির আহমেদ, ফ্রাগির বা ফারুক সহ যারা রয়েছেন আমাদের সবসময় এনকারেজ করেন। আমার জার্নি খুব বেশি দিনের না লন্ডন ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে, কিন্তু আমি এই প্রতিষ্ঠানকে অনেকদিন যাবত চিনি বাহির থেকে, বাট ভিতরে ঢোকার সুযোগ হয়েছে মাত্র অল্প সময় এবং পরবর্তীতে প্যান্ডামিকে আমরা জড়িয়ে গিয়েছি। আপনার প্রশ্ন যদি উত্তর দিতে হয় তাহলে আমি প্রথমত বলবো যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আসলে কোনো এলিট প্রতিষ্ঠান না, এটি একটি নেটওয়ার্কিং প্রতিষ্ঠান। এবং আমরা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সাথে এবং জনাব মুজাহিদ খানের সাথে সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যারা প্রতিনিধিত্ব করেন বা নেতৃত্ব দেন, তাদের সাথে কানেক্ট করিয়ে দেয়। যেমন আমরা বলছিলাম, যেমনটি মুজাহিদ খান বলছিলেন যে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যাদের শুধু মেম্বারশিপ কস্টই হচ্ছে £25,000 or $, to become a member to connect each other. সো আপনি চিন্তা করে দেখেন যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন অভিজ্ঞতার মানুষ রয়েছে, তাদের সাথে কানেক্ট করাই হচ্ছে এক ধরনের সৌভাগ্য। এবং তার জন্য আপনার 25,000 না, হয়তো £200 ইয়ারলি একটা সাবস্ক্রিপশন দরকার পড়তে পারে। এই জন্যই আসলে আমি চাইছি কি, আপনার মতো মানুষ, বা যেহেতু আপনি এখানে হোস্ট আছেন, আমি যেহেতু এখানে বশির ভাই বা অন্যান্য সিনিয়র যারা আছেন ওনাদের অনুপস্থিতি বিদায় আপনার কাছ থেকে আমাদের নর্থ ওয়েস্ট না, পুরা ইংল্যান্ডে যারা মানুষকে উৎসাহিত করার জন্য আমি আপনাকে সেই ইনফরমেশনের জন্য বলেছি। অবশ্যই ধন্যবাদ। কারণ দেখেন যে এটি হচ্ছে প্রথমত হচ্ছে একটা নেটওয়ার্কের জায়গা, দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। তারপরে হচ্ছে যে যেমনটি আপনি বলছিলেন যে নর্থ ওয়েস্ট রিজিয়নের খুব একটা আমাদের কার্যক্রম নাই, যেমন আমাদের এই অনুষ্ঠানটি দেখার পরে গতদিন সাউথ ওয়েস্ট রিজিয়ন ডেভন থেকে আমাদের সাথে একজন যোগাযোগ করেছেন, আমার পরিচিত, সে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন। তিনি বলেছেন হাউ টু বিকাম আ মেম্বার। সে কিন্তু জানেন যে আমরা আমাদের কার্যক্রমগুলো ফলো করছেন অনেকদিন যাবত। এই যে দেখেন আমাদের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে অন্যান্য প্রতিষ্ঠান, সেটা ব্রিটিশ চেম্বার অফ কমার্স, লন্ডন চেম্বার, বাংলাদেশে বিসিসিআই থেকে শুরু করে সিলেট চেম্বার, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। এখন যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রেও আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আপনাদের সহযোগিতা করতে পারছে, তথ্য দিয়ে হোক, কানেকশন দিয়ে হোক। যে কোনো সমস্যায় পড়লেও বাংলাদেশে, সেটা আমি জানি যে জনাব বশির আহমেদ 24 hours 7 days a week তিনি কাজ করেন আমাদের সমাজের যারা বাংলাদেশে বিজনেস করছেন তাদের জন্য। শুধু তিনি নন, পুরো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির টিম রয়েছে, তারা কার্যক্রম করে নিচ্ছেন। আমার পক্ষে হয়তো বিস্তারিত বলা এই মুহূর্তে খুব একটা সম্ভব না, কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমার বিশ্বাস আপনি কিছুটা হলেও উত্তর পেয়েছেন, বাট আমি শেষ করার আগে আপনি আমাদেরকে ক্লোজিং স্টেটমেন্ট দেন এবং আপনি বলেন যে আসলে আপনার কাছ থেকে এক্সামিনেশন কি, কেন আসলে মানুষদের জয়েন করা উচিত বা কেন আপনি জয়েন। হ্যাঁ, ধন্যবাদ আরফিন ভাই। আসলে আমি এটা বলবো, দেখেন, ইটস এ প্ল্যাটফর্ম। আমরা ছোট হোক বড় হোক বিজনেস, আপনি যদি বিজনেস এন্টারপ্রেনার হন, তাইলে আমার অনুরোধ থাকবে যে বিবিসিসিআই আপনি সংযুক্ত হন। আপনি অতীতকে ভুলে যান, আগামী দিনের স্বপ্ন দেখেন। আমরা এখন যে বিবিসিসিআই যারা রয়েছেন, যারা টিমে রয়েছেন, তারা ডাইনামিক এবং তারা ভেরি হেল্পফুল পারসন।
অনেকেই বিভিন্নভাবে আপনাদের তাদের মেধা কাজে লাগিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। এই দেশে যদি আপনি সহযোগিতা পাবেন, বিশেষ করে বাংলাদেশে যদি আপনি কোনো প্রতিষ্ঠান সেট করতে চান, বিবিসিসিআই মাধ্যমে এখানে কিন্তু অনেক প্রফেশনাল মানুষ রয়েছে, অনেক লিঙ্ক রয়েছে বিভিন্ন সংগঠনের সাথে, এমনকি সরকারের সাথে লিঙ্ক রয়েছে। তো আমি অনুরোধ করব যে আমরা এই বিবিসিসিআইকে এবং অন্যান্য যেগুলো সংগঠন রয়েছে যারা সত্যিকার অর্থে কাজ করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা। এইসব সংগঠনে ইনভলভ হলে নিজেরও প্রাতিষ্ঠানিক যে একটা উন্নতি হবে, পাশাপাশি আপনার বিজনেস ডেভেলপ হবে। এই জন্য যে এক্সচেঞ্জ অফ ভিউ, এখান থেকে অনেক কিছু জানা যাবে, শেখা যাবে। ইটস এ প্ল্যাটফর্ম। তো আমি অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রয়োজন হলে লন্ডন যারা বিজ্ঞজন রয়েছেন তাদের কাছ থেকে জানুন, কনস্টিটিউশন পড়ুন, প্রয়োজন হয়ে ওয়েবসাইট ভিজিট করুন, তারপরে আপনারা আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে জনাব মুজাহিদ খানের কাছে যাওয়ার আগে। সেটি হচ্ছে যে আমি জানি যে গত প্রায় ১ বছরই আমরা কার্যক্রম আমাদের বন্ধ খুব একটা করা যাচ্ছে না প্যান্ডেমিকের কারণে। বাট আমি যদি অল্প করে বলি যে আমরা শুধু এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরের আপনারা জানেন যে এক ধরনের বন্ধকতা ছিল, সেটাই আমরা উত্তরণ করেছি। আমরা বিসিসিআই থেকে শুরু করে লন্ডন চেম্বারের সাথে অনেকগুলো ভার্চুয়াল মিটিং করিয়েছি এবং জনাব বশির আহমেদ প্রতিনিয়ত করে যাচ্ছেন জুম মিটিং এর মাধ্যমে এই সব সমস্যাগুলো সমাধান করবার জন্য। আমরা চেষ্টা করছি বিশেষজ্ঞদের নিয়ে এসে এই প্যান্ডেমিকের সময় অ্যাডভাইস করবার জন্য, এবং পাশাপাশি আমরা সবসময় খবর রেখে আসছি যে কে কোথায় কোন ধরনের বিপদের মুখোমুখি হচ্ছেন তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে অবশ্যই ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্স অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, এবং আমার বিশ্বাস যে নর্থ ওয়েস্ট রিজিয়ন যখন গঠিত হবে, গ্রেটার ম্যানচেস্টার ওই রিজিয়নটা আমার বিশ্বাস যে তারা আরো উপকৃত হবেন। যেন মুজাহিদ খান, আপনার কাছে আসবো আমার ক্লোজিং স্টেটমেন্ট শোনার জন্য, পাশাপাশি আপনার যদি কোনো কিছু অ্যাড করার থাকে আমাদের এই আলোচনার সাথে। ধন্যবাদ আপনাকে। Thank you, Arvin Bhai, for having us on the program. It's been a very useful conversation. Actually, a subject so deep, we cannot do any justice in one program, maybe even 10 programs. The thing is, there's a few things I would like to touch on very quickly. Actually, you were right in saying that why should people join an organization? And people always look for benefit. একজন ব্যবসায়ী জয়েন করবে, they have to understand what is practical in terms of the benefits that they will receive. যেভাবে আপনি বলছেন যে one of the benefits is to meet successful businessmen, talk to them, network with them, understand their pedigree, and maybe apply some of that in their own enterprise and personal development. So একজন entrepreneur যদি জয়েন করে, there is an opportunity for their own personal development and to learn from the existing geniuses to understand how they can take their business forward and network. Networking, অনেক সময় people underestimate the power of networking. অনেকক্ষণ না, I think many people, I can say, they do not understand fully the power of networking. And networking এর 10টা step আছে, which I'm not going to go into now. If you can apply those 10 steps, then you become a super networker. And super networker হইলে কি হয়ে যায়? You can reach anybody, anywhere, আপনার regione, আপনার দেশের ভিতরে, even internationally. And those things then help you to also add value to what you are trying to do and what you're trying to achieve. The second thing I wanted to say is that the BBCCI needs to have, obviously, a whole range of programs, which it is going to do, I believe, in the new year, starting. And the main thing, in my opinion, is the reason why I say this is because, in my opinion, many industries, many governments, many countries, why do they succeed? And there are a number of steps, but the first step is you've got to have research. If you have research, you understand the detail of what is going on inside your industry. If you don't understand what is going on inside your industry, how are you going to serve your industry? Secondly, Mizan Bayer motor caterer, restaurateur, but even different business person, if he doesn't understand
ওর এনভায়রনমেন্টের মধ্যে কি হচ্ছে, how many competitors he's got, what they are doing, what is going on internally in his business, what his strengths are, what his weaknesses are, what his opportunities are. এগুলো যদি সে নিজে না বুঝে, and I'm sure he does, কিন্তু রিসার্চের মাধ্যমে যদি every year, every 3 years সে যদি নিজে রিসার্চ করে, then he can decide যে এতক্ষণ চেঞ্জ আনতে পারলে 1%, 2%, 5% চেঞ্জ আনতে পারলে ওর টার্নওভার, ওর প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। And this is why we need to make sure that আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি, that every business should from today, from 1st of January, should say to themselves that 20 or 21 এর মধ্যে আমার ব্যবসার 20% ইনক্রিজ হতে হবে in turnover and in profit। কিভাবে করব? We will help them to do that, but they have to make this target every year, 20% minimum. যদি 200% হয়ে যায়, that's fine, this is not a problem, that's exceptional, কিন্তু we need to have key milestones, targets, monitoring, evaluation। আর ওরা যদি নিজেরা বিজি থাকে, then maybe we can create, আমাদের মধ্যে একটা সেল ক্রিয়েট করতে পারি যে we can do this for them। ধন্যবাদ আপনাকে। আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে 2021 সালের মধ্যে শুরুর দিকেই আমাদের বিজনেস বিবিসিসিআই তাদের কার্যক্রমগুলো আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা হয়তো প্যান্ডামিকের কারণে অনেকগুলো কার্যক্রম, যেমনটি বলছিলেন, ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামস এবং আমাদের অনেক গ্যাদারিং হয়নি, তবে আগামী দিনগুলোতে এগুলো হবে এবং আমার বিশ্বাস যে আমাদের এই সমস্যা থেকে উত্তরণের পথে যাব। আমাদের মিজান ভাই কিছু বলতে চাচ্ছেন শেষ করার আগে? হ্যাঁ, শেষ করার আগে এটা বলবো যে আমরা এই প্যান্ডামিকের সময় কিন্তু আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যে যেখানে আছি সরকারের নীতি নির্দেশনা মেনে, এবং আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থাকি না কেন, আমাদেরকে নিজে প্রথমে সেফ থাকতে হবে এবং অন্যকে সেফ করতে হবে। অনুরোধ থাকবো এটা, কারণ আমি অত্যন্ত মর্মাহত যে আমার কমিউনিটিতে, আমি যে গ্রেটার ম্যানচেস্টারের হাইট ছোট্ট একটি শহর যেখানে 7 থেকে 8,000 মানুষ, সেইখানে আমি এই বিগত দিনে কিন্তু এই ইতিমধ্যে আমরা 15 থেকে 16 জন শুধু প্যান্ডামিকের জন্য হারিয়েছি। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করতে সহযোগিতা করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আর আমি অনুষ্ঠানে একটু অনেকটি অপ্রিয় সত্য কথা বলেছি, কাউকে দুঃখ দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, আমি বলেছি সত্য কথা যেটা, এটাই। আশা করি কেউ কিছু মনে করবেন না, আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমন বলছিলেন নেটওয়ার্কিং এর একটা ব্যাপার, আমি বলি যে আমি এই যেমন আজকে প্রোগ্রামটির মাধ্যমে জনাব মুজাহিদ খান এবং জনাব মিজানুর রহমান মিজান, আপনাদের সাথে আমি প্রাতিষ্ঠানিকভাবে পরিচিত হলাম, এটি হচ্ছে আমার বড় পাওয়া। এই প্ল্যাটফর্মটি দিয়েছে আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব বশির আহমেদ আপনার কাছে সহ আমাদের সমস্ত ডিরেক্টর এবং সমস্ত মেম্বার পরিবারের সদস্যদের। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সাথে আরেকটি প্রোগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে শুভরাত্রি।